ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পার্সেন্টেজ তো অনেক ভালোই দেখছি। আমরা শুরু করে দিচ্ছি। আজকের টপিকস হলো এএফপি, জিবিএস, ট্রান্সভার্স মাইলাইটিস এন্ড পোলিও। এতগুলো টপিকস আসলে একসাথে আলোচনা করা খুব কঠিন। যেহেতু এটা এমবিবিএস এর ক্লাস, সুতরাং আমি তোমাদেরকে একটু গ্লস দিয়ে দিই যে জিনিসগুলো তোমাদের জানা লাগবে। এএফপি কাকে বলে, এএফপি কি কি কারণে হয়, এটা জানা লাগবে। জিবিএস সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানা লাগবে, কারণ এইটা সম্পর্কে রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। ট্রান্সভার্স মাইলাইটিস খুব বেশি জানা লাগবে না, তবে জিবিএস এবং ট্রান্সভার্স মাইলাইটিসকে কিভাবে আলাদা করতে হয় সেটা জানা লাগবে। পোলিও সিমিলার, পোলিও এবং জিবিএস কে কিভাবে আলাদা করতে হয় সেটা জানতে হবে। আর পোলিওর ভ্যাকসিন সম্পর্কে, পোলিও ভ্যাকসিনেশন কিভাবে দেওয়া হয় না দেওয়া হয় এইগুলো একটু জানতে হবে। তো আমরা প্রথমে শুরু করি এএফপি, অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস। অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস এটা আমাদের এই তোমাদের সাথে আমাদের কিছু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসও আছে, তো তাদের জন্য একটু বড় করে হয়তো আমি বলবো, কিন্তু যেটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য সেটা আমি মেনশন করে দিব যে এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। তো অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস এটা সবারই লাগবে। ডেফিনিশন হচ্ছে এনি চাইল্ড লেস দেন 15 years old with acute flaccid paralysis. Acute means rapid progression from weakness to paralysis, অর্থাৎ সাডেন অনসেট, যেটা হলো ক্রনিকের উল্টো। ফ্ল্যাসিড হচ্ছে লস অফ মাসল টোন ফ্লপি এজ অপোজ টু স্পাস্টিক অর রিজিড, মানে স্পাস্টিসিটি বা রিজিডিটি যেটা উল্টা সেটাই হচ্ছে ফ্লপি। এই ফ্ল্যাসিড মানে হচ্ছে ফ্লপি। আর প্যারালাইসিস হলো ইনএবিলিটি টু মুভ দা এফেক্টেড পার্ট। এটা বিভিন্ন গ্রেডের হইতে পারে, অল্প উইকনেস থেকে শুরু করে একেবারে নাড়তে পারে না, এটাও এরকম হইতে পারে। তাইলে ডেফিনেশনের এই যে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস তিনটারই কিন্তু ডেফিনেশন আছে এবং এটা বলতে হয় পরীক্ষার সময়। এনি চাইল্ড less than 15 years with acute flaccid paralysis, and the paralysis is not from birth and is not a result of an injury. অর্থাৎ এটা জন্ম থেকে কনজেনিটাল হবে না এবং এটা কোনো ইনজুরির কারণে হবে না। আরেকটা ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে প্যারালাইসিস অফ এনি এজ ডায়াগনোসড এজ পোলিও বাই ক্লিনিশিয়ান। অর্থাৎ যেই ডাক্তার দেখছেন উনি যদি কোনো কেসকে, এইটার কোনো শর্ত নাই, পোলিও হিসেবে ডায়াগনোসিস করেন, সেটা হলো এএফপি। এইটা তোমাদেরকে এমনি বললে ভালো, না বললে অসুবিধা নাই, কিন্তু আগের অংশটুকু সেটা রিটেনে আসলেও লিখতে হবে এবং পরীক্ষার সময় ধরলেও বলতে হবে। এটা কিন্তু কমন কোশ্চেন, ডিফাইন এএফপি আর হোয়াট আর দ্য কমন কজেস অফ এএফপি। ঠিক আছে, তাহলে ডেফিনেশন গেল। এখন আসো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কি কি কারণে এএফপি হয়। কমন কজেস অফ এএফপি আমি বলছিলাম প্রথমে, যেটা যে জিবিএস, গুইলেন-বারি সিনড্রোম, এটা হচ্ছে সবচেয়ে কমনলি পাওয়া যায়। এরপরে এই পাশাপাশি আছে হলো ট্রান্সভার্স মাইলাইটিস, তারপরে হলো ট্রমাটিক নিউরাইটিস, পোলিওমাইলাইটিস। এই পোলিওমাইলাইটিস কিন্তু এএফপির কজ হিসেবে বলতে হলে, পোলিওমাইলাইটিসের অনেকগুলো টাইপ আছে, আমি যদি সময় পাই তাহলে দেখাবো। এর মধ্যে এই টাইপগুলোর মধ্যে খালি পোলিও বললে হবে না, বলতে হবে প্যারালাইটিক পোলিওমাইলাইটিস। এটা মনে রাখবা, কারণ পরীক্ষার সময় আমি এইভাবেই শুনতে চাই, খালি পোলিও শুনলে বললে কিন্তু আমি মানি না। সুতরাং তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় পরীক্ষার সময়, আমরা এইবারও ছিল যে মেনশন 4 কমন কজেস অফ অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস। 4 কমন কজের মধ্যে হলো গুইলেন-বারি সিনড্রোম, ট্রান্সভার্স মাইলাইটিস, প্যারালাইটিক পোলিওমাইলাইটিস এন্ড ট্রমাটিক নিউরাইটিস। আদারের মধ্যে আছে হলো কক্সাকি ভাইরাস, ইকো ভাইরাস, এন্টেরোভাইরাস, মেটাবলিক কিছু কজে হইতে পারে, টক্সিনস, স্নেক বাইট, এইগুলো দিয়েও হইতে পারে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার জন্য, এবং এটা ভাইবা এবং দুইটাতেই জিজ্ঞেস করা হয়, রিটেনেও আসে, ভাইবাতেও জিজ্ঞেস করা হয় যে ডিফাইন এএফপি আর কমন কজেস অফ এএফপি। এখানে একটা জিনিস তোমাদের হয়তো এই কোশ্চেনটা মাথায় আসতে পারে, যেটা হলো এইখানে এই স্লাইডটাতে কি বলছি, নট ফ্রম এ রেলেভেন্ট ইনজুরি, ডেফিনিশনে দেখা যাচ্ছে। তাইলে
এইখানে আবার আমি কি বললাম যে এখানে ট্রমাটিক নিউরাইটিস, তাহলে এটা এক ধরনের কন্ট্রি হয়ে গেল না? এটা অনেক সময় এমবিবিএস না, পোস্টগ্রেনি হলো ওই গাছ থেকে পড়ে গেছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ট্রমা না। এই ট্রমা হচ্ছে যে অনেক সময় আইএম ইনজেকশন দিতে গিয়ে, গ্লুটিয়াল রিজনে আইএম ইনজেকশন দিতে গিয়ে নার্ভে যদি ইনজুরি হয়ে যায় সেইটা। এই ট্রমাটা হচ্ছে মূলত আইএম ইনজেকশন দিতে গিয়ে যেটা হয় সেটা। অর্থাৎ ট্রমাটিক নিউরাইটিস বড় ধরনের কোনো ট্রমা না, এটা হচ্ছে আয়াট্রোজেনিক। তাহলে এটা মনে রাখতে হবে যে ট্রমাটিক নিউরাইটিস কিভাবে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিসের মধ্যে আসলো। এটা অনেকেই পরীক্ষার সময় ধরেন, আমিও ধরি। তারপরে আমরা চলে আসি গিয়ান-বারি সিনড্রোম। এটা হচ্ছে একটা অটোইমিউন ডিসঅর্ডার, often considered as a post-infectious polyneuropathy. Post-infectious polyneuropathy, ইনফেকশন থেকে অটোইমিউন ডিসঅর্ডার হয়ে পলিনিউরোপ্যাথি হয়, ইনভলভিং মেইনলি মোটর বাট অলসো সেন্সরি and sometimes autonomic nerves. কাদের হয়? অল এজের সবার হয়, কিন্তু ইট ইজ নট হেরিডিটারি, অর্থাৎ এটা মানে বংশগত না। ইটিওলজিতে মূলত তোমার ওই যে বলছিলাম ইনফেকশন হওয়ার পরে হয়, তার মানে হলো কি ইনফেকশন হইলে হইতে পারে দুই ধরনের ইনফেকশন আছে, একটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশন আর একটা হলো রেসপিরেটরি ইনফেকশন। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশনে মূলত ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি দিয়ে হয় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, আবার হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়েও কিছু কিছু হইতে পারে। আর রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশনে মূলত হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনি। তাহলে এই তিনটা অর্গানিজমের নাম একটু মনে রাখতে হবে: ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, মাইকোপ্লাজমা নিউমোনি এন্ড হেলিকোব্যাক্টার পাইলোরি। এছাড়াও পোস্ট ইনফেক্টাস ছাড়াও হইতে পারে ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, ভ্যাকসিন দিলে এটা হইতে পারে, যেমন রেবিস, ইনফ্লুয়েঞ্জা এবং পোলিওমাইলাইটিস। ওরাল পোলিওমাইলাইটিস ভ্যাকসিন যেটা আছে ওপিভি, সেটা দিলে অনেক সময় জিবিএস হয়। এছাড়াও ফলোইং অ্যাডমিনিস্ট্রেশন অফ কনজুগেটেড মেনিঙ্গোকোকাল ভ্যাকসিন, পার্টিকুলারলি সেরোটাইপ সি, এটা দিয়ে হয়, এইগুলো দিয়েও হয়, তবে এইগুলো দিয়ে কম হয়। ওই পোস্ট ইনফেকশন যেটা ওইটাই মেইন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস তো থাকবেই, তাই না? তাহলে এক নম্বর প্যারালাইসিস হলো রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, অটোনমিক নার্ভাস সিস্টেম মাঝে মাঝে ইনভলভ হয়। জিবিএস এর ক্ষেত্রে অটোনমিক নার্ভাস সিস্টেম সবসময় ইনভলভ হয় না, কিন্তু মাঝে মাঝে ইনভলভ হয়। তো শুরুতে যখন ইনিশিয়ালি হয়, এইখানের মধ্যে বড় কিছু থাকে না, যেটার মধ্যে থাকে নামনেস, প্যারাস্থেসিয়া, এবং আস্তে আস্তে উইকনেস শুরু হয়। এইটার সাথে সাথে কি থাকতে পারে? নেক, ব্যাক, বাটক এবং লেগে। তারপর শুরু হওয়ার পরে সেই যে নামনেস এবং প্যারাস্থেসিয়া দিয়ে শুরু হইলো, তারপরে উইকনেস গ্রাজুয়ালি বিগিনস ইন দা লোয়ার এক্সট্রিমিটিস। কোথায় শুরু হয়? পায়ে শুরু হয় এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। প্রোগ্রেসিভলি ইনভলভ দ্য ট্রাঙ্ক, দ্য আপার লিম্বস এন্ড ফাইনালি দ্য ভালভার মাসলস। তাইলে পা থেকে ট্রাঙ্কে আসলো, ট্রাঙ্ক থেকে হাতে যাবে এবং শেষে সব শেষ হলো ভালভার মাসলস। এই যে প্যাটার্ন, এটাকে বলা হয় ল্যান্ড্রি অ্যাসেন্ডিং প্যারালাইসিস। এই ল্যান্ড্রি অ্যাসেন্ডিং প্যারালাইসিসে মানে এই প্যাটার্নটা, এটা ইম্পর্টেন্ট। মানে এই যে আদার এএফপি আছে সেগুলো থেকে আলাদা করতে হলে আমাদেরকে এই প্যাটার্নটা খেয়াল করতে হয়। প্রক্সিমাল এবং ডিস্টাল মাসলস আর ইনভলভ রিলেটিভলি সিমেট্রিক্যালি। হ্যাঁ, যখনই যেই মাসল ইনভলভ হয় সাধারণত সিমেট্রিক্যাল থাকে, বাট এসিমেট্রি ইজ ফাউন্ড ইন 9% অফ দা পেশেন্টস। 9% ক্ষেত্রে জিবিএস এ এসিমেট্রি পাওয়া যাইতে পারে। এইটা মনে রাখবা, এটা অনেকেই পরীক্ষার সময় ধরে যে এসিমেট্রি, যখন ওই যে পার্থক্য করতে দেওয়া হয় যে সিমেট্রিক্যাল এসিমেট্রিক্যাল বলা হয়, তখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তাইলে কয় পার্সেন্ট ক্ষেত্রে এটা এসিমেট্রিক্যাল হতে পারে। তাইলে জিবিএস 9% ক্ষেত্রে এসিমেট্রিক্যাল হইতে পারে, কিন্তু এমনিতে জিবিএস এর উইকনেস সাধারণত এই যে 9% বাদ দিলে কত থাকে? 91%ই হচ্ছে সিমেট্রিক্যাল প্যারালাইসিস হয়। প্রক্সিমাল এবং ডিস্টাল মাসলস আর ইনভলভ রিলেটিভলি
symmetrically. Onset is gradual and progress over days or weeks. দিন থেকে সপ্তাহ পর্যন্ত লাগতে পারে এবং এটা প্লেটু হইতে অর্থাৎ একটা স্টেজে গিয়ে থেমে যাওয়া, প্লেটু মানে সমান সমান হয়ে যাওয়া, হ্যাঁ সমান, এই প্লেটু হইতে একদিন পরে হইতে পারে, আবার 28 দিন পরে হইতে পারে, মানে মাঝখানে 1 থেকে 28 দিন যে কোনো সময় এটা প্লেটুতে যাইতে পারে। 28 দিনের পরে সাধারণত আর প্রোগ্রেস করে না। পার্টিকুলারলি ইন কেসেস উইথ অ্যান অ্যাব্রাপ্ট অনসেট, যেগুলো খুব মানে অ্যাব্রাপ্টলি অনসেট হয়, tenderness on palpation and pain in the muscles are common in the initial stages. অর্থাৎ শুরুর সময় আমরা বলছিলাম ওখানে পেইন থাকে, লেগ পেইন, ব্যাক পেইন থাকে, একটু আগেই তো বললাম। ওই এইটা বলছে যেগুলো অ্যাব্রাপ্টলি অনসেট হয় ওইগুলোর ক্ষেত্রে টেন্ডারনেস অন পালপেশন পাওয়া যায়। যেসব বাচ্চার এই জিবিএস হয় তারা ইরিটেবল থাকে। তারপরে মূলত আমাদের কাজ হইলে ইয়েটা হলো বর্ণনাটা হচ্ছে উইকনেস নিয়ে। উইকনেস ক্যান প্রোগ্রেস টু ইনএবিলিটি। হ্যাঁ, প্রথমে তো উইকনেস ছিল, পরে আস্তে আস্তে আর পা নাড়তে পারে, or refusal to walk, হাঁটতে চায় না, and later to flaccid tetraplegia, মানে 4 হাত পায়ে যদি প্যারালাইসিস হয়ে যায় সেটার নাম হচ্ছে flaccid tetraplegia. Maximal severity of weakness is usually reached by 4 weeks after onset. 28 দিন। হ্যাঁ, এরপর আর বাড়বে না। অর্থাৎ এই পর্যন্ত যদি আমরা পেশেন্টকে সাপোর্টিভ কেয়ার দিয়ে টিকিয়ে রাখতে পারি তাইলে সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বালবার ইনভলভমেন্ট আমরা প্রথমে বলছিলাম, বালবার ইনভলভমেন্ট যদি হয় তাহলে কি হয়, রেসপিরেটরি ফেলিওর হয়। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট এবং এইটা অ্যাবাউট হাফ অফ দ্য কেস, মানে 50% অফ জিবিএস কেসে বালবার ইনভলভমেন্ট হয়। এই হইলে কি হয়, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হয়। এটা বোঝার জন্য ডিসফেজিয়া এবং ফেশিয়াল উইকনেস এটা শুরুতে আসে। এই জন্য ফলো আপের সময় জিবিএস এর পেশেন্টের ফলো আপের সময় জিজ্ঞেস করতে হয় যে ডিসফেজিয়া আছে কিনা বা ফেশিয়াল উইকনেস আছে কিনা, এটা দেখতে হয়। তাহলে dysphagia and facial weakness are often impending signs of respiratory failure. They interfere with eating and increase the risk of aspiration. ক্রেনিয়াল নার্ভ নিউরোপ্যাথি হয় আমরা বলছিলাম, সেখানে মধ্যে ফেশিয়াল নার্ভ যেটা সেটা সবচেয়ে বেশি ইনভলভ হয়। Some young patient exhibit symptoms of viral meningitis or meningoencephalitis. অর্থাৎ জিবিএস এর কিছু অল্প বয়সী পেশেন্ট মেনিনজাইটিস অথবা মেনিঙ্গোএনকেফালাইটিস এর মতো ফিচার নিয়ে আসতে পারে। আমরা এখানে প্রথমেই বলছিলাম যে রিফ্লেক্স কি হয়, ফ্ল্যাসিড হয়ে গেলে কি হবে, টেন্ডন রিফ্লেক্স গুলো সব লস্ট হয়ে যায়। তাহলে টেন্ডন রিফ্লেক্সেস আর লস্ট ইউজুয়ালি আর্লি ইন দ্য কোর্স বাট আর সামটাইমস প্রিজার্ভ আনটিল লেটার, মানে কোন ক্ষেত্রে থেকে যাইতে পারে। টেন্ডন রিফ্লেক্স, এই যে রিফ্লেক্স চলে যাওয়া, এটার নাম হচ্ছে এই রিফ্লেক্সিয়া, এইটাই হলো কমন। কিন্তু কোন ক্ষেত্রে রিফ্লেক্স বেড়েও যাইতে পারে, হ্যাঁ একটা দুইটা ক্ষেত্রে, বাট হাইপোরিফ্লেক্স বেড়ে যাওয়া না। এই রিফ্লেক্স মানে একেবারে কমলো না বা বন্ধ, একেবারে রিফ্লেক্স নাই না, মানে রিফ্লেক্স কমে গেছে। এই রিফ্লেক্সিয়াতে না হয় হাইপোরিফ্লেক্সিয়া হতে পারে। আর 10% কেসে এইটা নরমাল রিফ্লেক্সও থাকতে পারে। এই 10% আমার এখানে যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তারা মনে রাখো, 10% ক্ষেত্রে রিফ্লেক্স লস নাও হইতে পারে। অটোনমিক নার্ভাস সিস্টেম যদি ইনভলভ হয় তাহলে কি হবে, ব্লাড প্রেশার আনস্টেবল হবে, কার্ডিয়াক রেট, পোস্টারাল হাইপারটেনশন, কার্ডিয়াক রেটও আনস্টেবল হবে, হঠাৎ করে বেড়ে যাবে, হঠাৎ করে কমে যাবে। পোস্টারাল হাইপারটেনশন হইতে পারে, এপিসোড অফ প্রফাউন্ড ব্রেডিকার্ডিয়া অর টেকিকার্ডিয়া এন্ড অকেশনাল এসিস্টল, এইগুলো হইতে পারে। এই গেল ক্লিনিক্যাল ফিচার। এইখানে মিলার ফিশার সিনড্রোম নামে একটা জিনিস আছে, হ্যাঁ, যেটা অনেক সময় জিজ্ঞেস করা হইতে পারে যে মিলার ফিশার সিনড্রোম কি। মিলার ফিশার সিনড্রোমের 3টা কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যাকিউট এক্সটার্নাল অপথলমোপ্লেজিয়া। এই অপথলমোপ্লেজিয়া অকেশনালি ইন্টারনালও হইতে পারে, তবে তোমরা যদি খালি এক্সটার্নাল মনে রাখো তাও হবে। অ্যাকিউট এক্সটার্নাল অপথলমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া এন্ড এরিফ্লেক্সিয়া। আর এই ক্ষেত্রেও ওই 6 নার্ভ মোস্ট কমনলি ইনভলভ থাকে, মিলার ফিশার সিনড্রোম। জিবিএস এর অনেকগুলো সাবটাইপ আছে, এখানের মধ্যে এই দুইটা মনে রাখবা, অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমায়োলাইটিক পলিনিউরোপ্যাথি আর অ্যাকিউট মোটর এক্সোনাল নিউরোপ্যাথি। ক্রনিক হইতে পারে, তো ক্রনিক হইলে ক্রনিক ইনফ্লামেটরি ডিমায়োলাইটিক পলিনিউরোপ্যাথি এটা হইতে পারে। এখানে শুধুমাত্র দুইটা নাম আছে, এই নাম দুইটা মনে রাখলেই হবে, ক্রনিক ইনফ্লামেটরি রিল্যাপসিং পলিনিউরোপ্যাথি, পলিনিউরাইটিস
or chronic unremitting polyradiculoneuropathy। এই দুইটা নাম মনে রাখবা, এর বেশি মনে রাখার দরকার নেই। তাহলে ক্রনিক ইনফ্লামেটরি রিল্যাপসিং পলিনিউরাইটিস, আর একটা হচ্ছে ক্রনিক আনরিমিটিং পলিরেডিকুলোনিউরোপ্যাথি। এইটা যদি ক্রনিক হয় সেই ক্ষেত্রে অনেক দিন থাকতে পারে, স্লোলি ইমপ্রুভ হইতে পারে, অনেক মাস বা অনেক বছরও লাগতে পারে ভালো হইতে। এখন আসো আমরা কি ইনভেস্টিগেশন করব। মূলত আমরা সিএসএফ স্টাডি করি, এইটাও পরীক্ষার সময়, ইভেন এমবিবিএস পরীক্ষাও গতবার বা এই লাস্ট যেটা হলো এটা না, এর আগের বার বা এর আগের বার, মানে রেগুলার ব্যাচ, এর আগের রেগুলার ব্যাচ যখন পরীক্ষা দিছিল তখন এটা সিএসএফ ফাইন্ডিং আসছিল পরীক্ষার সময়, জিবিএস এর সিএসএফ ফাইন্ডিং কি হবে। তো জিবিএস এর সিবিএস এর ফাইন্ডিং হচ্ছে প্রোটিন এলিভেটেড হবে, যেটা হচ্ছে নরমাল লিমিটের কমপক্ষে 2 গুণ, আরো বেশি হইতে পারে। গ্লুকোজ লেভেল নরমাল থাকবে, প্লিওসাইটোসিস হবে না, অর্থাৎ সেল কাউন্ট বাড়বে না। হ্যাঁ, ফিউয়ার দেন 10 হোয়াইট সেলস পার কিউবিক মিলিমিটার মে বি ফাউন্ড। এখানে একটা টার্ম আছে, অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। হ্যাঁ, এটা অনেকেই ব্যবহার করে, ওল্ড টার্ম, জিবিএস এর ক্ষেত্রে বলা হয় যে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন যদি থাকে তাহলে এটা জিবিএস। তো এটা বলার মূল উদ্দেশ্য হলো যে ওই অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন এটা আসলে ওই যে বললাম যে গতবারের আগের বার যারা ইনক্রিজ লিখে দিচ্ছে, হ্যাঁ অ্যালবুমিন ইনক্রিজ লিখে দিচ্ছে, যদিও এটার নাম অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, এখনকার বইগুলোতে কিন্তু এই শব্দটাই নাই, এটা আগে ছিল। হ্যাঁ, যেহেতু ছিল এই জন্য আমরা আলোচনার বাইরে দিচ্ছি না, কিন্তু আমি এখানে মানে দেখো স্লাইডে কিন্তু আমি এটা লিখি নাই। তো অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশনে আসলে অ্যালবুমিন বাড়ে না, হ্যাঁ প্রোটিন বাড়ে বললে অতটুকু পর্যন্ত গ্রহণ করা যায়। যেই প্রোটিনটা বাড়ে এটা হচ্ছে গ্লোবিউলিন। এটা আমার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছে তারা খেয়াল করবা, এটা কিন্তু গ্লোবিউলিন, এটা ধরা হইতে পারে পরীক্ষায়। এটা গ্লোবিউলিন, অ্যালবুমিন বাড়ে না, যদিও টার্মের নাম হলো অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, বাড়ে কিন্তু গ্লোবিউলিন। সুতরাং পরীক্ষার সময় এমবিবিএস এর উদ্দেশ্যও বলতেছি, যা ওই রিটেনে যেহেতু 1 বছর আগে আসছে, আবার তো আসতে পারে, আসলে তোমরা এটা কিন্তু লিখবা না, লিখবা হইলো প্রোটিন ইনক্রিজ, প্রোটিন ইনক্রিজ, গ্লুকোজ নরমাল, সেল কাউন্ট নরমাল। ওই অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন মুখস্থ করছো দেখে অ্যালবুমিন ইনক্রিজ লিখলে হবে না। The dissociation between high CSF protein and a lack of cellular response in a patient with an acute or subacute polyneuropathy is diagnostic of GPS। যেটা বলতেছিলাম যে এটা খুব মানে ডায়াগনোসিস করার জন্য খুব ভালো একটা ইয়ে, যেটা হলো যে প্রোটিন বাড়বে কিন্তু সেল বাড়বে না। The result of bacterial cultures, এটা তো ব্যাকটেরিয়া দিয়ে সাধারণত হয় না, ওই যে পোস্ট ইনফেকশাস হওয়ার কারণে যেটা অটো ইমিউন, সুতরাং কালচার করলে কি হবে, নেগেটিভ হবে। কিন্তু ভাইরাল কালচার যদি করা হয় তাহলে মাঝে মাঝে আইসোলেট পাওয়া যাইতে পারে। এমআরআই করলে থিকেনিং অফ দ্য কর্ডা ইকুইনা এন্ড ইন্ট্রাথিকাল নার্ভ রুটস পাওয়া যাবে। এটা এখন তো আধুনিক প্রযুক্তির ব্যবহার অনেক বাড়ছে, সুতরাং এমআরআই করলে এই জিবিএস এ কি পাওয়া যায় আর ট্রান্সভার্স মায়োলাইটিসে কি পাওয়া যায় এটা কিন্তু জানা লাগবে। তাইলে এখানে বলে গেলাম আর ওটা ওখানে বলবো। তাহলে এখানে এমআরআই হচ্ছে থিকেনিং অফ দ্য কর্ডা ইকুইনা এন্ড ইন্ট্রাক্রেনিয়াল নার্ভ রুটস। মোটর নার্ভ কন্ডাকশন ভেলোসিটি করা হয় এবং এটা রিডিউসড হয়, গ্রেটলি রিডিউসড। ইএমজি ইলেকট্রোমায়োগ্রাফি করা হয়, এভিডেন্স অফ একিউট ডিনার্ভেশন অফ দ্য মাসলস পাওয়া যায়। সিরাম ক্রিয়েটিনিন কাইনেজ যদি করা হয় সেটা মে বি মাইল্ডলি এলিভেটেড অর নরমাল। সুরাল নার্ভ বায়োপসি করা যায়, সেখানে সেগমেন্টাল ডিমাইলিনেশন, ফোকাল ইনফ্লামেশন এন্ড ওয়ালারিয়ান ডিজেনারেশন পাওয়া যায়। সেরোলজিক্যাল টেস্টিং ফর ক্যাম্পাইলোব্যাক্টার এন্ড হেলিকোব্যাক্টার ইনফেকশন হেল্পস এস্টাবলিশ দ্য কজ। এইগুলা যারা বেশি মার্ক পাইতে চাও তারা বলবা বা লিখবা, না লিখলেও আমরা খুব বেশি মেইনটেইন করি না। যে ক্যাম্পাইলোব্যাক্টার এবং হেলিকোব্যাক্টারের জন্য সেরোলজিক্যাল টেস্টিং করা যাইতে পারে। ইনভেস্টিগেশন শেষ, এরপর হলো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে সবার কিন্তু বড় ট্রিটমেন্ট লাগে না, এই জন্য প্রথমেই কি করতে হবে, পেশেন্টকে, যেহেতু আমার পেশেন্টের 1 দিন থেকে শুরু করে 28 দিন পর্যন্ত আমরা যেখানে একটু আগে পড়ে আসছি যে সেখানে রেসপিরেটরি ইনভলভমেন্ট হইতে পারে, হয়ে রেসপিরেটরি ফেলিউর হয়ে পেশেন্ট মরেও যেতে পারে। সুতরাং কি লাগবে, সবচেয়ে বেশি দরকার হলো অবজারভেশন। তাহলে পেশেন্টস ইন আর্লি স্টেজেস অফ দিস acute disease should be admitted to the hospital for observation because of ascending paralysis can rapidly involve respiratory muscles during the next
24 আওয়ার। সুতরাং পেশেন্টের কন্ডিশন ভালো থাকুক খারাপ থাকুক, আমরা যখন জিবিএস ডায়াগনোসিস করব সেটাকে আমরা ভর্তি করাবো। তারপরে ভর্তির পরে আমরা কি করব, রেসপিরেটরি এফর্ট অর্থাৎ নেগেটিভ ইন্সপিরেটরি ফোর্স, স্পাইরোমেট্রি এগুলো ইউজ করে আমরা দেখব যে তার কোনো রেসপিরেটরি ফেলিউর ডেভেলপ করতেছে কিনা। তাহলে মাস্ট বি মনিটর টু প্রিভেন্ট রেসপিরেটরি ফেলিউর এন্ড রেসপিরেটরি অ্যারেস্ট। পেশেন্ট উইথ স্লো প্রোগ্রেশন, যাদের প্রোগ্রেশন খুব স্লো, সিম্পলি বি অবজার্ভ ফর স্টেবিলাইজেশন এন্ড স্পন্টেনিয়াস রিমিশন উইদাউট ট্রিটমেন্ট। হ্যাঁ, অর্থাৎ সেই রকমই থাকবে। যদি স্লো প্রোগ্রেশন হয় শুধু আমরা এই মনিটরিং এই রাখবো, কিন্তু কোনো ইন্টারভেনশন করব না। রেপিডলি প্রোগ্রেসিভ অ্যাসেন্ডিং প্যারালাইসিস যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এটাই স্পেসিফিক ট্রিটমেন্ট। পরীক্ষার সময় এইবার এই যে যারা পরীক্ষা এইবার দিছে তাদের এই কোশ্চেন ছিল, হ্যাঁ, হোয়াট ইজ দ্য স্পেসিফিক ট্রিটমেন্ট অফ জিবিএস। স্পেসিফিক ট্রিটমেন্ট অফ জিবিএস হচ্ছে আইবিআইজি। যারা ভালো মার্ক পাইতে চাও তাদেরকে ডোজ জানা লাগবে, আর যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এখানে আসো তাদেরকে অবশ্যই ডোজ জানা লাগবে। এইটা 2 দিন 3 দিন বা 5 দিনে দেওয়ার প্রোটোকল আছে। কমনলি যেটা করা হয় সেটা হলো এই যে 0.4 গ্রাম মানে 400 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 5 কনজিকিউটিভ ডেজ, এটাই হলো কমনলি সব জায়গায় দেওয়া হয়। তবে আর অন্য স্টাডিও আছে। Some studies suggest that larger dose, মানে শুরুতেই বেশি দিয়ে দিবে 1 গ্রাম পার কেজি পার ডে ফর 2 কনজিকিউটিভ ডেজ। অর্থাৎ আমার ডোজ কিন্তু সমান আছে, যা দিছিলাম তাই, সেটাকে 5 দিনে না দিয়ে আমি 2 দিনে দিব। 2 দিনে দিলে এটা মোর ইফেক্টিভ এন্ড রিলেটেড টু ইমপ্রুভ আউটকাম। এটা কিছু স্টাডি আছে, কিন্তু এখনো অ্যাকসেপ্টেবল এটা হচ্ছে আমরা টোটাল এই যে 0.4 গ্রাম পার কেজি পার ডে এটা দিব কনজিকিউটিভ 5 দিনে। যদি আমরা আইবিআইজি ম্যানেজ করতে না পারি, আইবিআইজি কিন্তু অনেক দামি একটা ওষুধ, সেই ক্ষেত্রে প্লাজমাফেরেসিস অথবা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যাইতে পারে। আর একটা হচ্ছে এখানে আইবিআইজি কাজ করলো না, হ্যাঁ, আইবিআইজি কাজ না করলেও এই ক্ষেত্রে এই প্লাজমাফেরেসিস এবং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস ইউজ করা যাইতে পারে। বইতে এটাই লেখা আছে, যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে আমরা প্লাজমাফেরেসিস এবং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগসে যাব। এইবারের এমবিবিএস পরীক্ষায় দেখা গেছে অনেকেই আইবিআইজি না বলে প্লাজমাফেরেসিস বলতেছে। আইবিআইজি না বলে প্লাজমাফেরেসিস বললে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল অ্যানসার না। আগে হলো আইবিআইজি যদি ম্যানেজ করতে না পারে তাহলে প্লাজমাফেরেসিস করা যেতে পারে, আইবিআইজি কাজ করতেছে না সেই ক্ষেত্রে প্লাজমাফেরেসিস করা যেতে পারে। আর আগে আমরা যখন জুনিয়র ছিলাম তখন আমরা দেখতাম আমাদের স্যাররা এখানে বসে বসে স্টেরয়েড জিবিএস এর পেশেন্টের, এই জন্য এটা উল্লেখ করা যে স্টেরয়েডস আর নট ইফেক্টিভ। কোন ধরনের কোন স্টেরয়েড, এটা মিথাইল প্রেডনিসোলন হোক আর ওরাল প্রেডনিসোলন হোক, জিবিএস এর ক্ষেত্রে কোন ধরনের রোল পালন করে না। সুতরাং এইগুলা দেওয়া যাবে না, বলা যাবে না, লেখা যাবে না। সাপোর্টিভ কেয়ার, একটা প্যারালাইসিসের পেশেন্ট তার সাপোর্টিভ কেয়ার যেগুলো লাগবে সেগুলো কমন। রেসপিরেটরি সাপোর্ট লাগবে, প্রিভেনশন অফ ডিকিউবিটাস আলসার, হ্যাঁ, তাহলে কি করতে হবে, পোস্টার চেঞ্জ করতে হবে, নিউট্রিশনাল সাপোর্ট, তারপরে পেইন ম্যানেজমেন্ট, যদি পেইন থাকে তাহলে পেইন ম্যানেজমেন্ট করতে হবে, প্রিভেনশন অফ ডিপ ভেইন থ্রম্বোসিস সেটার জন্য কি করতে হবে, মাঝে মাঝে মুভমেন্ট করাইতে হবে, ট্রিটমেন্ট অফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ইফ এনি। হ্যাঁ, তাইলে এটা দেখছো সাপোর্টিভ কেয়ারেরও সবার শেষে ট্রিটমেন্ট অফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় আমরা যদি পাই, যে আমরা যদি মনে করি যে পেশেন্টটা অনেকদিন ধরে বেডে পড়ে থাকছে, তার জ্বর উঠে গেছে, হ্যাঁ, তার রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করা মানে কিন্তু নিউমোনিয়া হয়ে যাওয়া না। জিবিএস এর পেশেন্টের রেসপিরেটরি ফেলিউর হইলে রেসপিরেটরি ডিস্ট্রেস তো হবেই। সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা বড় বড় অ্যান্টিবায়োটিক দিতে থাকি তাহলে কোনো লাভ নেই। অর্থাৎ যদি আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্ট করি সেই ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করব। আমাদের ইনভেস্টিগেশন যদি সাপোর্ট করে যে হ্যাঁ তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিব। এমনি আমরা জিবিএস এর পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব না। প্রগনোসিস, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রগনোসিস কেমন? প্রগনোসিস হচ্ছে ইউজুয়ালি বিনাইন এবং স্পন্টেনিয়াস রিকভারি বিগিনস উইদিন 2 to 3 উইকস। রিকভারি শুরু হয় 2 থেকে 3 সপ্তাহে। বালবার এন্ড রেসপিরেটরি মাসল ইনভলভমেন্ট ক্যান লিড টু ডেথ ইফ দ্য সিনড্রোম ইজ নট রিকগনাইজড এন্ড ট্রিটেড। অর্থাৎ যদি এই মালবার এবং রেসপিরেটরি মাসল ইনভলভমেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে যদি ডায়াগনোসিস না হয়, হ্যাঁ, রেসপিরেটরি ফেলিউর হইলে কিন্তু পেশেন্টকে কোথায় নিতে হবে, আইসিইউ তে নিতে হবে। অর্থাৎ আইসিইউ আমরা ম্যানেজ করতে পারলাম না, আইসিইউ নাই, অ্যাভেলেবল নাই, সেই ক্ষেত্রেও পেশেন্ট মরে যেতে পারে।
তাইলে বালবার এবং রেসপিরেটরি মাসল ইনভলভমেন্ট হইলে কিছু পেশেন্ট মারা যায়। অলদো প্রগনোসিস ইজ জেনারেলি গুড, তিনটা সাইন আছে যেগুলোতে বলছে যে মানে আউটকামটা পুয়ার। এই তিনটা সাইন হচ্ছে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট যদি থাকে, হ্যাঁ, ইনটিউবেশন যদি লাগে, এবং একটু আগে যেটা আমি বলতেছিলাম যে আইসিইউতে নেওয়া লাগবে, অর্থাৎ ইনটিউবেশন যদি লাগে, এবং এট দ্য টাইম অফ প্রেজেন্টেশন, অর্থাৎ যখন শুরু হয়েছে তখনই যদি ম্যাক্সিমাল ডিজেবিলিটি থাকে, মানে শুরুতেই যদি খুব খারাপ অবস্থায় শুরু হয়, এইটা যাদের ইনটিউবেশন লাগে তারা, এবং যাদের ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকে তারা, এই গ্রুপগুলোর ইয়ে কম, প্রগনোসিস খারাপ। আমার মনে হয় আমরা জিবিএস কভার করে ফেলছি। এখন বাকি যে সময়েরও অর্ধেক চলে গেছে, বাকি আমার এখানে ছিল যেগুলা ওই ট্রান্সভার্স মাইলাইটিস এবং পোলিওমাইলাইটিস, এগুলো অল্প অল্প করে আমি বলে শেষ করব। তবে ওইটুক মনে রাখতে হবে যে জিবিএসটা বিস্তারিত পড়ার পর জিবিএস থেকে আমি কিভাবে ট্রান্সভার্স মাইলাইটিসকে আলাদা করব, এবং জিবিএস থেকে আমি কিভাবে পোলিওকে আলাদা করব, এটা যেন তোমাদের মাথায় থাকে। ট্রান্সভার্স মাইলাইটিস এটা হচ্ছে characterized by rapid development of motor and sensory deficits। ওখানে কি ছিল? ওখানে ছিল মূলত মোটর, সামটাইমস সেন্সরি। এখানে কি আছে? both motor and sensory deficits at any level of the spinal cord। অর্থাৎ এই সমস্যাটা কোথায়? স্পাইনাল কর্ডে। এইটা acutely প্রেজেন্ট করতে পারে as either partial or complete cord involvement and defined as evidence of spinal cord information by MRI documented enhancing lesion। অর্থাৎ এমআরআই তে কি পাওয়া যাবে, এটা ট্রান্সভার্স মাইলাইটিসের ডায়াগনোসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। অথবা সিএসএফ প্লিওসাইটোসিস। প্লিওসাইটোসিস মানে ওখানে আমরা বলছিলাম সেল কাউন্ট 10 এর নিচে হবে, এখানে কি লেখা আছে? মোর দেন 10 সেলস। জিবিএস এ ছিল সেল কাউন্ট 10 এর নিচে হবে, এখানে দেখো ট্রান্সভার্স মাইলাইটিসে কি লেখা আছে? সেল কাউন্ট মোর দেন 10 or increased immunoglobulin G index। এইগুলা তোমাদের এমবিবিএস লেভেলে যারা, ডেফিনেশন মুখস্থ করার কোনো দরকার নাই, আমি খালি যেগুলা ইয়ে করতেছি সেটা মনে রাখবো। ওখানে এমআরআই ফাইন্ডিং কি ছিল, এখানে এমআরআই ফাইন্ডিং কি হলো, ওইখানে সিএসএফ এর সেল কাউন্ট কি ছিল, এইখানে সিএসএফ এর সেল কাউন্ট কি। The progression is rapid and time to maximal disability is more than 4 hours and fewer than 21 days। ওখানে আমরা পড়ছিলাম একদিন থেকে শুরু করে 28 দিন, এখানে হইলো 4 ঘন্টা থেকে 21 দিন। এটাও often preceded within the previous 1 to 3 weeks by a mild non-specific illness, minimal trauma or perhaps an immunization। অর্থাৎ আগেরটার কাছাকাছি, তবে ওই রকম রিকগনাইজড না যে এই রেসপিরেটরি ইনফেকশনে হয় বা এই এতে হয়, এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশনে হয়, এরকম না। The patient shows or complains of discomfort or overt pain in the neck or back depending at the level of the lesion। The most commonly involved segments are in the thoracic region। এটা মনে রাখবা। তাহলে ট্রান্সভার্স মাইলাইটিসে যে স্পাইনাল কর্ডের ইনভলভমেন্ট হয়, এটা মোস্ট কমন ইনভলভমেন্ট কোথায় হয়? thoracic region হয়। Depending on its severity, the condition progress to numbness, anesthesia, ataxia, erexia, এগুলো ওই আগের মতোই আছে, and motor weakness in the truncal and appendicular musculature at or distal to the lesion। হ্যাঁ, অর্থাৎ যেই জায়গায় ওই যে thoracic regione যদি হয়, তাইলে কোথায় হবে? এই thoracic region পর্যন্ত হইতে পারে, অথবা thoracic regionের নিচে হবে, কিন্তু এর উপরে আর যাবে না, যেটা জিবিএস এ ছিল না। জিবিএস এ কিন্তু একেবারে ওই বালবার ইনভলভমেন্ট পর্যন্ত হইতে পারত। এটা কিন্তু ওই যে তার লিশনের যে ইয়েটা আছে ওইটার উপর নির্ভর করে একটা লেভেলের উপরে আর যাবে না। প্যারালাইসিস বিগিনস এস ফ্লেসিডিটি। প্রথমে শুরুতে হইলো প্যারাপ্যারাসিস হইতে পারে, টেট্রাপ্যারাসিস হইতে পারে, ফ্লেসিডিটি হিসেবে শুরু হয়। আমরা অ্যাকিউট প্যারালাইসিস কজ হিসেবে এটা পড়তেছি, কিন্তু কয়েক সপ্তাহ যদি চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু ট্রান্সভার্স মাইলাইটিসে উল্টাটা হয়ে যায়, অর্থাৎ এটা উল্টার মানে রিফ্লেক্স আরো বেড়ে যেতে পারে, হাইপার রিফ্লেক্সিয়া এবং ক্লোনাস পাওয়া যেতে পারে, এবং সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? স্পাস্টিসিটি হয়ে যাবে। ছিল ফ্লেসিড, হয়ে গেছে স্পাস্টিক। অর্থাৎ ট্রান্সভার্স মাইলাইটিস শুরুতে ফ্লেসিড প্যারালাইসিস থাকে, কিন্তু শেষের দিকে সেটা স্পাস্টিক হয়ে যায়। ইউরিনারি রিটেনশন হয় এই ক্ষেত্রে। ট্রান্সভার্স মাইলাইটিসের ক্ষেত্রে ইউরিনারি রিটেনশন হলো ভেরি কমন। ইনকন্টিনেন্স শেষের দিকে হইতে পারে, এটা কিন্তু জিবিএস এ ছিল না। মোস্ট হ্যাভ সেন্সরি লস ম্যানিফেস্টেশন এন্ড অ্যানেস্থেসিয়া। সেন্সরি লস প্রায় সবারই থাকে সেন্সরি লস, এবং এটার একটা আপার লেভেল অফ ডিমার্কেশন থাকে, যেখানে গিয়ে সেন্সরি লস মানে এখানে ধরো
সাধারণত এটা অ্যাবডোমেনের নিচের অংশে থাকে এবং ওইখানে এর উপরে যায় না। হ্যাঁ, অর্থাৎ এই যে সেন্সরি ডিমার্কেশন, যে সেন্সরি লস এবং সেন্সরি আছে, এই দুটা যে ডিমার্কেশন লাইন, এটা খুব সুন্দর করে পাওয়া যায় ক্লিনিক্যালি এক্সামিনেশন করলে। ইভালুয়েশন ডায়াগনোসিস ওই আগেরটার কাছাকাছি। এই ক্ষেত্রে এমআরআই অফ দ্য স্পাইনাল কর্ড করলে কি পাওয়া যাবে? শোজ ডিস্টেনশন অফ দ্য স্পাইনাল কর্ড। তাহলে ওইখানে আমরা কি বলছিলাম? এমআরআই থিকেনিং অফ দ্য কর্ডা ইকুইনা এন্ড ইন্ট্রাথেকাল নার্ভ রুটস। আর এখানে কি বললাম? ডিস্টেনশন অফ দ্য স্পাইনাল কর্ড। এমআরআই অফ ব্রেইন করা যাইতে পারে, হ্যাঁ, করলে পাওয়া যাবে এভিডেন্স অফ দ্য আদার ফোকাই অফ ডিমাইলিনেশন ইন এট লিস্ট 30% অফ দ্য পেশেন্ট। সব ক্ষেত্রে পাওয়া যাবে না। সিএসএফ স্টাডি করা হয়, হ্যাঁ, ইউজুয়ালি মনোনিউক্লিয়ার সেলস এলিভেটেড, আমরা ডেফিনেশনে ওখানে বলে আসছি মোর দেন 10 হবে। প্রোটিন সাধারণত একটু বাড়তে পারে অথবা নরমাল থাকতে পারে। যারা পোস্ট গ্রাজুয়েট তাদের জন্য এটা লাগবে। সিএসএফ শুড বি অ্যানালাইজড ফর মায়েলিন বেসিক প্রোটিন এন্ড ইমিউনোগ্লোবিলিন লেভেলস হুইচ আর usually elevated in transverse myelitis. ট্রিটমেন্ট এই ক্ষেত্রে হচ্ছে স্টেরয়েড। আমরা ওখানে বলে আসছিলাম স্টেরয়েড কোনো কাজ করে না। তাইলে এই ক্ষেত্রে হাই ডোজ মিথাইল প্রেটিসোলোন দেওয়া হয় ইনিশিয়াল অ্যাপ্রোচ টু ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড ফর্মস অফ ট্রান্সভার্স মাইলাইটিস। যদি হাই ডোজ স্টেরয়েড দেওয়ার পরে কোনো রেসপন্স না হয়, তাইলে আমরা আইবিআইজি দিতে পারি, প্লাজমা এক্সচেঞ্জ করতে পারি, রিডুক্সিম্যাব দিতে পারি, সাইক্লোফসফেট দিতে পারি। তবে এইখানে ট্রিটমেন্ট হচ্ছে মিথাইল প্রেডনিসোলোন। ফলো আপ অফ চিলড্রেন উইথ ট্রান্সভার্স মাইলাইটিস অফেন রিভিলস পুয়ার অ্যাম্বুলেশন, কন্টিনিউড ব্লাডার অর বাউল সিম্পটমস, এগুলো পরবর্তীতে থেকে যায়। হ্যাঁ, ডিজেস্থেসিয়াস অর্থাৎ ওই যে সেন্সরি যেটা, এখানে কোনো জায়গায় ঠিকমতো পায়, কোনো জায়গায় পায় না এরকম। তাইলে ট্রিটমেন্ট এন্ড ফলো আপ শেষ। এখন আসো পোলিও। আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, পোলিওকে খুব শর্টলি শেষ করতে হবে। পোলিও এমনি অনেক বড় একটা জিনিস, এটা নিয়ে অনেক কিছু কাজকর্ম চলতেছিল। এখন অবশ্য বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছে অলরেডি। তারপরেও এই পোলিও মুক্ত স্ট্যাটাস মেনটেন করার জন্য আমাদেরকে আরো কিছু কাজ করতে হচ্ছে। সেটা WHO এবং বাংলাদেশের বিভিন্ন এনজিও এবং বাংলাদেশ গভর্নমেন্ট সবাই মিলে করতেছে। সেই জন্য এটা এখন মানে পোস্ট গ্রাজুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট, তবে আন্ডার গ্রাজুয়েটের জন্য খুব বেশি দরকার নাই। হ্যাঁ, আমি তো বলে শুরুতেই শুরু করছি বলে যে এটা কি করতে হবে, পোলিওমাইলাইটিস এর ক্ষেত্রে শুধুমাত্র আমার ভ্যাকসিনেশনের সম্পর্কটা ইয়েটা যে জানতে হবে, আর একটা হলো যে কেমনে আমি এটাকে আদার এএফপি থেকে আলাদা করবো সেটা জানতে হবে। তো এটা একটা ভাইরাস দেওয়া হয়, পোলিও ভাইরাস নাম, নার্ভ সেলকে অ্যাটাক করে, নার্ভ সেলস অফ দ্য ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড রেজাল্টিং ইন ডিস্ট্রাকশন অফ দ্য মোটর নিউরনস, although not all infection result in severe injuries and paralysis. সবার হয় না, একটু পরে আমি দেখাবো। পোলিওমাইলাইটিসে খুব অল্প পার্সেন্টেজেই প্যারালাইসিস হয়। পোলিওমাইলাইটিস ইজ অ্যান অ্যাকিউট এন্টারিক ভাইরাল ইনফেকশন। তাহলে এটা প্রথমে পেটে ইনফেকশন হবে, দ্যাট ইট সিরিয়াস ফর্ম এফেক্টস দ্য সিএনএস। এটা অনেকগুলো টাইপ আছে, ওই টাইপের মধ্যে শুধুমাত্র সিরিয়াস ফর্ম যেটা, সেইটা সিএনএস কে এফেক্ট করে। এখানে দেখো টাইপস অফ পোলিও ভাইরাস 3 ধরনের আছে, টাইপ 1, টাইপ 2 এন্ড টাইপ 3। এই টাইপ 1 যেটা মোস্ট লাইকলি টু কজ প্যারালাইসিস এবং এটা আউটব্রেক করে। আর টাইপ 2 যেটা, এটা অলরেডি সারা বিশ্ব থেকে ইরাডিকেটেড হয়ে গেছে। আর টাইপ 3 এটা বলা হয়েছে অফেন লাস্ট টু ইরাডিকেট। এখনো পৃথিবীর কোন দেশে পোলিওমাইলাইটিস আছে, পাকিস্তান এবং আফগানিস্তানে সম্ভবত এখনো পোলিওমাইলাইটিস আছে। আমাদের আশেপাশের দেশগুলোর কথা বললাম, এর বাইরে আমার নলেজে অবশ্য জানা নাই। আফ্রিকায় আরো থাকতে পারে, তবে উন্নত দেশগুলোতে এখন আর পোলিও ভাইরাস নাই। এইগুলো আমি আর বেশি যাচ্ছি না। এজ গ্রুপ সবার হয়, চিলড্রেন আর মোর সাসেপ্টেবল দেন অ্যাডাল্টস, কারণ তাদের ইমিউনিটি কম থাকে। ট্রান্সমিশন কিভাবে হয়? ফিকাল অরাল রুট। হ্যাঁ, এটা তোমরা নিশ্চয়ই বুঝো। প্যাথোজেনেসিস বললাম না, এই যে যেটা বলছিলাম যে পোলিও ভাইরাস ইনফেকশন highly variable and has been characterized based on their severity of clinical presentation. Those are as follows. কি হইতে পারে? একটা হচ্ছে
ইনঅ্যাপারেন্ট অর এসিমটোমেটিক পোলিওমাইলাইটিস, অর্থাৎ এটা ধরাই যাবে না, হ্যাঁ, কোন দিকে হয়েছে আর কোন দিকে চলে গেছে। আর একটা আছে অ্যাবর্টিভ পোলিওমাইলাইটিস, আর একটা হচ্ছে নন প্যারালাইটিক এসেপ্টিক মেনিনজাইটিস, আর লাস্ট ওয়ান হচ্ছে প্যারালাইটিক পোলিওমাইলাইটিস। আমরা এএফপি ক্লাস নিচ্ছি এবং এইখানে আমাদের হলো এই যে প্যারালাইটিক পোলিওমাইলাইটিস, এটা হলো আমাদের কনসার্ন। Inapparent or asymptomatic poliomyelitis হচ্ছে 95% of all polio infections. Infected person without symptoms shed virus in stool and are able to transmit the virus to others. অর্থাৎ এটা অন্যদের জন্য ডেঞ্জারাস, কিন্তু পেশেন্টের জন্য কিছু না। Abortive poliomyelitis হচ্ছে 4 to 8% of the polio infection consist of minor non-specific illness without evidence of CNS involvement. এখানে মধ্যে তিন ধরনের হতে পারে। এটা হচ্ছে, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সোর থ্রোট এবং ফিভার থাকে, অর্থাৎ টনসিলাইটিস এর মতো হবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্স, নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, রিয়ালি ডায়রিয়া হইতে পারে, আর ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হইতে পারে। এগুলো হচ্ছে অ্যাবর্টিভ পোলিওমাইলাইটিস। আর নন প্যারালাইটিক এসেপ্টিক মেনিনজাইটিস 1 to 2% এর ক্ষেত্রে হয়, এর বেশি আমি যাচ্ছি না, কারণ মেনিনজাইটিস আমি তোমাদেরকে আগামী ক্লাসে আশা করি পড়াবো, আগামী সোমবার। আর প্যারালাইটিক পোলিওমাইলাইটিস যেটা হচ্ছে less than 1% অফ দ্য পোলিও ভাইরাস ইনফেকশন, অর্থাৎ আমরা যেটা নিয়ে এত বেশি চিন্তিত সেটা হচ্ছে টোটাল পোলিও ভাইরাস ইনফেকশনের less than 1%. Illness progress to flaccid paralysis with diminished deep tendon reflexes and usually asymmetrical. একটা শব্দটা দেখা যাচ্ছে ইউজুয়ালি asymmetrical। তাইলে পোলিও থেকে আমরা যদি এই ইয়েকে আলাদা করতে, জিবিএস কে আলাদা করতে চাই, তাহলে এই ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখতে হবে। এখানে হচ্ছে ইউজুয়ালি asymmetrical, আর ওখানে ছিল সিমেট্রিক্যাল। মাত্র 9% কেসে asymmetrical হইতে পারে। প্যারালাইটিক পোলিওমাইলাইটিস হলো একটা লোয়ার মোটর নিউরন টাইপ লিশন। এটাতে এন্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড যেটা আছে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। ফ্ল্যাসিড প্যারালাইসিস হয় অ্যাকিউট ইন অনসেট, ফিভার এট দ্য অনসেট অফ প্যারালাইসিস। এটাও মনে রাখবা, কারণ এই ফিভার কিন্তু এই জিবিএস বা ট্রান্সভার্স মাইলাইটিসে থাকে না। থাকে কবে থাকে? আরো আগে থাকে। মনে করো ফিভারের 10 থেকে 2 সপ্তাহ পরে গিয়া তোমার এই জিবিএস বা ট্রান্সভার্স মাইলাইটিস হয়। আর এই ক্ষেত্রে ফিভার সাথে থাকে, যখন প্যারালাইসিস শুরু হয়েছে সেই সাথে ফিভার থাকে। এটা হলো প্যারালাইটিক পোলিওমাইলাইটিস। তাহলে এসিমেট্রিক প্রক্সিমাল প্যারালাইসিস হয় সাধারণত আর্মের চেয়ে পা বা লেগ এফেক্টেড বেশি হয়। প্যারালাইসিস যেটা হয় সেটা কিন্তু পার্মানেন্ট, এটা আর ভালো হয় না। আর সেন্সরি ফাংশন ইনটেক্ট থাকে। এইগুলার আবার প্যারালাইটিক পোলিওমাইলাইটিসের টাইপ আছে। এইগুলা এমবিবিএস দের জন্য খুব বেশি লাগবে না। যারা যে কয়জন পোস্ট গ্রাজুয়েশন আসো, গ্রাজুয়েট আসো, তারা একটু নামগুলো মনে রাখবা। এটা আবার 3 ধরনের হয়: স্পাইনাল পোলিও, বালবার পোলিও এবং বালভো স্পাইনাল পোলিও। এর মধ্যে স্পাইনালটাই সবচেয়ে বেশি হয়। এইখানে হচ্ছে 79%, আর মালবার পোলিও হইলো 2% আর 19% হইলো বালভো স্পাইনাল। এইখানে দেখো একটা ক্লিনিক্যাল আউটকাম অফ পোলিও ভাইরাস ইনফেকশন। এই যে পুরা ইয়ে দেখতেছো, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এটা হচ্ছে সিম্পটোমেটিক ইনফেকশন, ক্লিনিক্যাল ইনফেকশন ইলনেস, কিন্তু প্যারালাইসিস নাই, সেটা হলো একটা বড় অংশ। এই যে ছোট্ট অংশ সেটা হচ্ছে প্যারালাইটিক পোলিওমাইলাইটিস। এই প্যারালাইটিক পোলিওমাইলাইটিসের আবার হলো স্পাইনাল, বালভো স্পাইনাল, বালবা এবং এনকেফালাইটিক। এটা রেয়ার একটা। ডেথ কেস ভ্যালিডেড 18 পোলিও। এখানে ডেথ রেশিও ফর প্যারালাইটিক পোলিও ইজ জেনারেলি 2 to 5% ইন চিলড্রেন। অ্যাডাল্টটা আমি বলবো না। ডেথ ইনক্রিজেস টু 25 to 75% উইথ বালবার ইনভলভমেন্ট। অর্থাৎ বালবার ইনভলভমেন্ট যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে যাদের বালবার ইনভলভমেন্ট হয় তাদের 25 থেকে 75% এর মারা যেতে পারে। এইটা আমি বলছিলাম যে এমবিবিএস এরও জানা লাগবে। ইমিউনিটি, ভ্যাকসিন দিলে যে ইমিউনিটি হয় সেখানে লাইফ লং ইমিউনিটি হয়। আইদার বাই ন্যাচারাল ইনফেকশন দেওয়া হয়, যদি কারোর পোলিও ইনফেকশন হয়ে যায়, সবার তো আর প্যারালাইসিস হবে না। প্যারালাইসিস তো দেখলাই less than 1%। তো যাদের এমনিতে ইনফেকশন হয়ে গেছে তারা ন্যাচারালি ইমিউনিটি অর্জন করে। আর যাদের ভ্যাকসিন দেওয়া হয় তারাও ইমিউনিটি অর্জন করে। ভ্যাকসিন 2 ধরনের পাওয়া যায়, একটা হলো ওপিভি আর একটা হলো আইপিভি। ওরাল পোলিও ভ্যাকসিন আর একটা হলো ওইটা বাকি যেটা হলো ইন্টারমাসকুলারলি দেওয়া হয়। ইমিউনিটি টু ওয়ান টাইপ ডাজ নট প্রোটেক্ট। ওখানে টাইপ তো 3টা দেখতেই পাইছিলাম, কিন্তু একটাতে একটার এগেইনস্ট হয় না।
Optimal protection requires at least 3 doses of vaccine. Immune response consists of both intestinal IgG and humoral IgG. ওটা intestinalটা হলো IgA এবং humoral IgG to the specific serotype. Passive immunity is transferred from mother to offspring. অর্থাৎ মায়ের অ্যান্টিবডির মধ্যে এটা আসতে পারে এবং সেটা 6 মাস পর্যন্ত বাচ্চাকে প্রোটেকশন দিবে। কেন পোলিও ইরাডিকেশন পসিবল এখানে সংক্ষেপে বলে ফেলি। এটা একটা মাত্র হোস্ট হইলো হিউম্যান, অন্য কোনো হোস্ট নাই, কোনো অ্যানিমাল রিজার্ভার নাই, নট কোনো লং টার্ম ক্যারিয়ার স্টেট নাই। আর ওপিভি এটা প্রোভেন ভ্যাকসিন ফর ইরাডিকেশন আর পার্মানেন্ট ইমিউনিটি ফলোইং ইনফেকশন অর ভ্যাকসিনেশন, এই জন্য এটা ইরাডিকেশন পসিবল এবং মোটামুটি ইরাডিকেশনের পথেই আছে। ডায়াগনোসিস এখানে এটাও আমার এমবিবিএস স্টুডেন্টদের জন্য খুব দরকার নাই। স্পেসিমেন নেওয়া হলো ফিসেস, রেকটাল সোয়াব, থ্রোট সোয়াব, সাধারণত স্টুল কালচার করা হয়। 2 specimens should be collected on consecutive days early during illness within 5 days of onset. এটা পোলিওর জন্য স্পেসিফিক। পোলিওর জন্য পোলিও পাইতে হলে 5 days এর মধ্যে নিতে হবে। Most polio virus excreted just before paralysis or within first 2 weeks of the onset. অর্থাৎ তাহলে 14 দিন পর্যন্ত নেওয়া যাইতে পারে। Specimen should be kept frozen during transit to lab. এটা আমাদের ওই যে WHO থেকে ওয়ার্কাররা এসে ইয়ে করে, কিন্তু আমাদেরকে এটা রিপোর্ট করতে হয়, জানাইতে হয় যে আমাদের এটা ফ্যাসিড প্যারালাইসিসের কেস ভর্তি হয়েছে। প্রিভেনশনের জন্য ভ্যাকসিন আছে, ইনঅ্যাক্টিভেটেড কিল্ড সল্ভ পোলিও ভ্যাকসিন এপিবি। এখানে ফরমালিন অ্যাক্টিভেটেড ভাইরাস ফর অল 3 পোলিও ভাইরাস সেরোটাইপ থাকে। অ্যান্টিবডি সিরাম অ্যান্টিবডি প্রডিউস করে এটা দিলে। এটাতে কোনো লোকাল ইমিউনিটি হয় না এবং ডাজ নট প্রিভেন্ট লোকাল ইনফেকশন অফ দা গাট। এটা হচ্ছে আইপিভি ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে 3টাই ইয়ে থাকে। prevents paralytic poliomyelitis since viremia is essential for pathogenesis of the disease. এগুলো খুব বেশি লাগবে না, মানে কোনটা ভালো এটা বলার জন্য। ইনঅ্যাক্টিভেটেড ভালো না অ্যাক্টিভেটেড ভালো? ইনঅ্যাক্টিভেটেড আইপিভি যেটা এটা ভালো না তোমার যেটা লাইভ ভ্যাকসিন পোলিও ওরাল পোলিও দেওয়া হচ্ছে সেটা ভালো? এগুলো কম্পারিজন এখানে আছে। যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তারা একটু দেখতে পারো। ওরাল পোলিও ভাইরাসের জন্য লাইভ এটিনিউটেড যে ভ্যাকসিন দেওয়া হয় কনসিস্ট অফ লাইভ এটিনিউটেড ভাইরাস অফ অল 3 সেরোটাইপস। এরা জীবিত আর ওগুলো ছিল ইনঅ্যাক্টিভেটেড। প্রডিউস লোকাল ইমিউনিটি থ্রু দা ইন্ডাকশন অফ IgA রেসপন্স এজ ওয়েল এজ সিস্টেমিক ইমিউনিটি। এটা দুইটাই করে। আর সাইড ইফেক্টের মধ্যে এইটা এই যে রেয়ারলি কজেস প্যারালাইটিক পোলিওমাইলাইটিস, এইটা ওইটাতে কিন্তু নাই। আইপিভি দিলে পোলিওমাইলাইটিস হওয়ার কোনো পসিবিলিটি নাই। used for the WHO poliovirus eradication campaign, এটা দিয়েই মূলত আমাদের দেশেও ইয়ে করা হয়েছে। এখন কিন্তু আমাদের দেশে মিক্স দেওয়া হয়। সেটা কিভাবে দেওয়া হয় ডোজটা তোমরা জেনে নিবা। এগুলা আমি আর যাচ্ছি না। রেসপন্স নরমাল রেসপন্স রেট দিলে 100% রেসপন্স হবে। যদি কারো পোলিও হয়ে যায় কি করবা? নো স্পেসিফিক অ্যান্টিভাইরাল থেরাপি নাই। Bed rest with close monitoring of the respiratory and cardiovascular function essential during acute stage. Fever control and pain relievers for muscle spasm. Mechanical ventilation, respiratory therapy may be needed depending on the severity. Physiotherapy of the affected muscles is important. এখানে গ্লোবাল পোলিও ইরাডিকেশন প্রোগ্রাম এটা 1988 সালে শুরু হয়েছিল। রিকমেন্ডেড স্ট্র্যাটেজির মধ্যে ছিল স্ট্রেনথেনিং রুটিন ইমিউনাইজেশন, ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, তারপরে AFP সার্ভিলেন্স, মপিং আপ ভ্যাকসিনেশন অ্যাক্টিভিটিস। এখন আমাদের দেশে শুধুমাত্র এই যে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস সার্ভিলেন্সটা চালু আছে, বাকি সব বন্ধ হয়ে গেছে। তবে রুটিন ইমিউনাইজেশন যেটা সেটা চালু আছে, স্ট্রেনথেনিং নাই, এটা চালু আছে। তাহলে কন্ট্রোলিং ওয়াইল্ড পোলিও ভাইরাস ইন হিউম্যান পপুলেশন, এটা হচ্ছে স্ট্রেনথেনিং EPI। আরেকটা হচ্ছে ফাইন্ডিং ওয়াইল্ড পোলিও ভাইরাস অর কনফার্মিং ইটস অ্যাবসেন্স, AFP সার্ভিলেন্স। এটা দুইটাই আমাদের এখনো আছে। এগুলা জাস্ট পোলিও ভাইরাস খাওয়ানোর একটা ছবি, সাথে কিছু মেসেজ আছে। এই মেসেজ তোমাদের খুব একটা দরকার নাই, আমি মোটামুটি শেষ করে ফেলছি।
থ্যাংক ইউ। এখন তোমাদের যদি কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা নিজেরা আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারো। কেউ কিছু জিজ্ঞেস করবা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। নাইলে আমি শেষ করে দিই, আবারও বলে দিই তোমাদের ক্লাসের টপিক ছিল কি? এএফপি স্যার ডেফিনিশন একটা জানা লাগবে। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ এএফপি জানা লাগবে। তারপরে জিবিএস এর ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন। হ্যাঁ বলো দেখি, বলো কোশ্চেন বলো। নেটওয়ার্কে ডিস্টার্ব করে এরকম কিছু? স্যার আর স্যার ট্রমাটিক নিউরাইটিস যেটা স্যার, সেখানে তো স্যার একটা সাইটের মধ্যে স্যার সেখানে তো স্যার একটা সাইটে যদি স্যার ইনজেকশন দিতে গিয়ে বা ট্রমাটিক নিউরাইটিস, ভ্যাকসিন দিতে গিয়ে স্যার ইনজুরি হয়, তাহলে কি স্যার শুধু একটা জায়গায় হবে নাকি স্যার মানে স্যার সেখানে স্যার একটা জায়গায় মানে লোকালাইজড কোনো প্যারালাইসিস হয় এটা নাকি স্যার মানে একটা পুরো লিম্ব হতে লিম্বি পারে, প্যারালাইসিস হয়ে যায় মানে স্যার? না লোকালাইজড না। ধরো তোমার সায়াটিক নার্ভে যদি আমি ইনজেকশন দিয়ে দিই, বুঝতে পারছো সায়াটিক নার্ভ কোথায় থাকে জানো তো নাকি? তাহলে কি হবে? ওই নার্ভে যেসব সাপ্লাইড এরিয়া আছে লোয়ার Yes, লিম্বে, তার পুরোটাই প্যারালাইসিস হবে না? হ্যাঁ, তবে এক পায়ে হবে। হ্যাঁ, যদি এটা ওই ইনজেকশনটা ডান সাইডে দিয়ে থাকে তাহলে ডান সাইডে হবে, বাম সাইডে দিয়ে থাকলে বাম সাইডে হবে। অর্থাৎ যে নার্ভ ইনজুরি হবে ওই নার্ভের সাপ্লাই এরিয়া যতটুকু আছে ততটুকু পর্যন্ত প্যারালাইসিস হবে। আর কেউ? স্যার আপনি স্যার সায়াটিক নার্ভের কথা বললেন স্যার, আমরা যখন স্যার যখন ডেল্টয়েড দিই তাহলে স্যার ডেল্টয়েডে কি এই ইনজুরিটা হতে পারে কিনা স্যার? হ্যাঁ, এটাই কমন। ওই যে ট্রমাটিক নিউরাইটিসের কমন কজ এটা। ওইটার জন্যই কিন্তু ইনজেকশন আইএম ইনজেকশন দেওয়ার সময় ভাগ করে নিতে হয় যে আমি এই বরাবর দিব না, একটু সাইডে দিতে হয়, মাঝ বরাবর দেওয়া হয় না, এরকম কিছু টেকনিক আছে। আইএম ইনজেকশন যারা দেয় তারা এটা জানে। হ্যাঁ, সাধারণত হয় না, তবে বাংলাদেশে তো অনেকেই, বা খালি বাংলাদেশে না অন্য দেশেও এরকম ইনজুরি হয়। বাংলাদেশে তো অনেকেই যারা কিছু জানে না তারাও ইনজেকশন দেয়, দোকানদাররা দেয়। হ্যাঁ, ইভেন মনে করো ক্লাস 8 পাস 9 পাস করছে এরকম লোকজনও গ্রামে গ্রামে ইনজেকশন দিয়ে বেড়ায়। সুতরাং সেই ক্ষেত্রে ইনজুরি হওয়ার একটা পসিবিলিটি থাকে। থ্যাংক ইউ স্যার। আর কেউ? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আপনি বলছিলেন জিবিএস এর স্টেরয়েডের কোনো রুল নাই স্যার, ওইটার যে একটা ফর্ম সিআইডিপি সেটাতে কি কোনো রুল আছে? আমি যতদূর জানি নাই। ও আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।